পাঁচ ব্যাংকের সবচাইতে জরুরি আপডেট হলো পাঁচ ব্যাংক আসলেই লিগ্যালভাবে আইনিভাবে একীভূত হচ্ছে। হ্যাঁ, বর্তমান যে পার্লামেন্ট চলছে সেই পার্লামেন্টে দুটি বিল পাশ হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ ব্যাংক যে আইনিভাবে প্রতিষ্ঠিত হবেই সেটি নিশ্চিত হয়েছে, আরেকটিতে যে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট সেটি আরও কিভাবে সাধারণ জনগণের জন্য বাড়ানো যায় সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও যেখানে পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পথ খুলেছে সেখানে আরও খুলেছে শেয়ার হোল্ডারদের জন্য পথ। এই ভিডিওতে ব্যাখ্যা করব এই দুটি আইন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। বর্তমানে বাংলাদেশে যে পার্লামেন্ট চলছে সেই পার্লামেন্টে এই যে পাঁচ ব্যাংক আছে, এই পাঁচ ব্যাংক একীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় আইনি ভিত্তি সেটি তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই হয়তো আশা করেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হওয়ার পরে হয়তোবা পাঁচ ব্যাংক আর একীভূত হবে না, হয়তোবা অনেকে এক্সপেক্ট করেছিলেন যে হয়তো অন্যদিকে ঘটনা মোড় নিতেও পারে। কিন্তু আদতে যেটি হলো যে আগে যেই সিচুয়েশন ছিল এখনো সেই সিচুয়েশনেই সবকিছু ফেরত আসলো, অর্থাৎ পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে। পাঁচ ব্যাংক একীভূত হওয়ার জন্য একটি আইনি ভিত্তি প্রয়োজন, বাংলাদেশ ব্যাংকের একটি ক্ষমতা প্রয়োজন। সেটি হলো যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় সেই ব্যাংকটিকে একটি ব্রিজ ব্যাংকের মাধ্যমে সেই ব্যাংকটিকে একীভূত করে অন্য কোনো ব্যাংকের সাথে মার্জ করে সেই ব্যাংকটিকে এক জায়গায় এনে শক্তিশালী করে সেখানে আরও টাকা ইনজেক্ট করে সেই গ্রাহকদের টাকা ফেরত দেওয়া, আলটিমেটলি ওই ব্যাংকের ব্যবসা ব্যাক এনে আবার ওই ব্যাংকটিকে দাঁড়া করানো। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে ব্যাংক ডিপোজিটরদের কাছ থেকে যেই টাকা নেয় সেই টাকা সবসময় কিন্তু আর কাউকে লোন দেয়। সেই লোন দিয়ে কি করে, সেই লোনের যে টাকাটা থাকে সেখান থেকে যে ইন্টারেস্ট অ্যাক্রিউ হয় সেই অ্যাক্রিউড ইন্টারেস্টটা আবার ব্যাংক তার লাভের খাতায় নিয়ে আসে, রাইট? আর যখন কোনো ব্যাংকে যে মূলধন অর্থাৎ যে ডিপোজিটার্স মানি, সেই ডিপোজিটার্স মানিটি চলে যায়, অর্থাৎ যখন কেউ লোন নিয়ে সেই লোন আর ফেরত দেয় না, তখন কি হয়? তখন এমন অবস্থা হয় যে ডিপোজিটরদের আবার যে টাকা ব্যাক দিবে সেই সিচুয়েশনটি আর থাকে না। এর ফলে তখন চাইলেও ওই ব্যাংক ডিপোজিটরস মানি আর ব্যাক দিতে পারে না। এই সেম সিচুয়েশন বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, পাঁচ ব্যাংকের অনেকগুলো ব্যাংকেও সেম সিচুয়েশন হচ্ছিল। এই কারণে বাংলাদেশ ব্যাংক চেয়েছিল যে এই পাঁচ ব্যাংককে একীভূত করতে, একীভূত করে সরকার থেকে কিছু টাকা ওখানে নিয়ে এসে আস্তে আস্তে মানুষের টাকা ফেরত দিতে, এবং সেটার জন্য দরকার ছিল আইনি ভিত্তি। সেই আইনি ভিত্তি কিন্তু পাশ হয়ে গিয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, একদম পার্সোনাল লাইফ। সেটি হলো আমার একজন বন্ধুর প্রায় 18 কোটি টাকা এই পাঁচ ব্যাংকের কোনো একটি ব্যাংকে রাখা ছিল। ঘটনা হবে 2018 সালের। 2018 সালে তখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তখন আমি তাকে বললাম যে এই ব্যাংকে তুমি কেন এতগুলো টাকা রাখছো? এই ব্যাংকে টাকাটি রাখাটা কিন্তু তোমার জন্য একদমই সেফ না। কারণ 2018 সালে তখন আমি একটি রিসার্চ পেপার পাবলিশ করছিলাম, এবং সেই রিসার্চ পেপার পাবলিশের কাজে যখন আমি কাজ করছিলাম আমার প্রফেসরের আন্ডারে, তখন আমি জানতে পারি যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের খুব বাজে অবস্থা, যার মধ্যে ওই ব্যাংকটিও ছিল। এবং তখন এটির এনপিএল রেশিও ছিল প্রায় 97%। আর এই 97% এনপিএল রেশিওতে একজন শিক্ষিত মানুষ কিভাবে তখন টাকা ইনভেস্ট করতে পারে? আমি তাকে তখন এটি যখন বললাম, তখন আমার কাছে অনেক বড় বড় ডিগ্রি ছিল না, আমি তখন এত বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি করতাম না, হয়তোবা এই কারণে সে আমার ওই কথার কোনো গুরুত্ব দেয়নি। সে ওখানেই টাকাটি রেখে দেয়। সে আমাকে যুক্তি দেয় যে এই ব্যাংকটি আমাদের বিল্ডিং এর দ্বিতীয় তলায় অবস্থিত, যার ফলে এই ব্যাংক আমাদের টাকা নিয়ে কোথায় যাবে। আমি তখন তাকে এটি বুঝাতে আসলেই ব্যর্থ হয়ে গেছি যে তোমার বিল্ডিং এর দ্বিতীয় তলাতে এই ব্যাংক কোটি কোটি টাকা রাখে নাই। তুমি যখন টাকাটি ব্যাংকে দিয়েছো, ব্যাংক এই টাকাটি নিয়ে অন্য কাউকে দিয়েছে বিজনেস করার জন্য। ওই মানুষগুলো টাকাগুলো আর ফেরত দেয়নি, যার ফলে এই ব্যাংক তোমার টাকা ফেরত দিতে পারবে না। সিচুয়েশন থাকতেই তুমি টাকাগুলো বের করে নাও। কিন্তু সে আমার কথা বুঝেনি। তো যাই হোক, এখন সে হয়তোবা এইটা নিয়ে রিগ্রেট করতেও পারে। এ ধরনের আপনারা অনেকেই আছেন যারা আসলে জানেন না, বুঝেন না কোথায় ইনভেস্ট করা উচিত, কত টাকা ইনভেস্ট করা উচিত। এমনকি আপনারা অনেকে আছেন এটাও জানেন না আসলে কোন জায়গাতে ইনভেস্ট করার অপশন আছে, রাইট?
অনেক অপশন আছে বাংলাদেশে যেগুলোতে ইনভেস্ট করা অনেক সেফ, যেখানে রেট অফ রিটার্ন আপনি যেখানে ইনভেস্ট করেন তার থেকে অনেক বেশি। ওকে, কিন্তু আপনি সেটি জানেন না। তো যদি কারো পার্সোনালাইজড ফাইন্যান্সের কোনো কিছু দরকার হয়, অর্থাৎ আপনি যদি জানতে চান কিভাবে আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন, আমি বলবো অ্যাটলিস্ট আপনার কাছে যদি 5 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে আপনি সার্ভিসটি নিতে পারেন, যে কোথায় আপনি টাকাটি ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করলে আপনি সেফ থাকতে পারবেন। এই জন্য একটি পার্সোনাল ফাইন্যান্স গাইড আছে, সেই গাইডের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে এই লার্নিং হাব নামে যে সার্ভিসটি আছে এই সার্ভিসটি আপনি নিয়ে আপনার পার্সোনাল লাইফে পার্সোনাল ফাইন্যান্সকে ইমপ্রুভ করতে পারবেন। কিভাবে ইমপ্রুভ করবেন? আপনি তখন এই ধরনের কোথাও ইনভেস্ট করবেন না যেখানে অনেক রিস্ক আছে কিন্তু আপনি জানেন না, অথবা এমন কোনো ফ্রডুলেন্ট জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে আসলে টাকা রাখাটাই উচিত ছিল না। ওকে, সো চলুন আমাদের মেইন ভিডিওতে আবার চলে যাই। এই যে বিল, এই বিলে কি হলো? এই বিলের ফলে বাংলাদেশ ব্যাংকের একটি রাইট তৈরি হলো যে কোনো ব্যাংক যদি খারাপ পারফরমেন্স করে, যে কোনো ব্যাংক যদি খারাপ পারফরমেন্স করে তাহলে সেই ব্যাংকের যে বোর্ড, সেই বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংক চাইলে ইন্টারভিন করতে পারবে, বাংলাদেশ ব্যাংক চাইলে ব্রিজ ব্যাংক করতে পারবে, চাইলে ব্যাংক মার্জ করতে পারবে। এই যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো বাংলাদেশ ব্যাংকে দেওয়া হলো। ওকে, আর আরেকটা জিনিস যেটা, যারা এই ব্যাংকগুলো শেয়ার হোল্ডার ছিলেন তাদের একটি রাইট সৃষ্টি হয়েছে যে তারা চাইলে কিছু টাকা দেওয়ার বিনিময়ে তারা তাদের যে মালিকানা আছে সেটি ফেরত পেতে পারবে। এটি এই বিলে বলা আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ যারা শেয়ার হোল্ডার ছিলেন, জেনারেল শেয়ার হোল্ডার, যারা হয়তো বা শেয়ার মার্কেটের শেয়ার কিনেছেন, তারা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে রাস্তায় আন্দোলন করছেন যে তারা কেন তাদের টাকা ফেরত পাচ্ছেন না। আচ্ছা, এখানে আমি একটি জেনারেল ফাইন্যান্সের আলোচনা করি। যখন যে কোনো কোম্পানি ভেঙে পড়ে তখন সেই কোম্পানির সবার আগে যাদের টাকা চলে যায় তারা হলো ওই কোম্পানির শেয়ার হোল্ডার। তারা কিন্তু সবার পরে রাইট পান, অর্থাৎ সবার টাকা দেওয়া হয়ে গেলে শেয়ার হোল্ডারদের টাকা দেওয়ার সময় আসে। ওকে, যাই হোক, এরপরে আমি কথা বলবো আরো একটি বিল নিয়ে, যেই বিলটি হলো ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট। আমি এটি নিয়ে এর আগে আপনাদের সাথে কথা বলেছি যে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে। ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টে কেন দরকার ছিল? দেখুন, এর আগে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট ছিল 2003 সালে। 2003 সালে 1 লক্ষ টাকার যে দাম ছিল, আপনি বলেন তো এখন কি সেই দাম আছে? এখন সেটি আমার কাছে মনে হয় কমপক্ষে 10 গুণ হয়ে গিয়েছে। কারণ 2003 সালের দিকে সম্ভবত যে মাংসের কেজি ছিল মানে 100 টাকার কাছাকাছি, আর এখন সেটি কবে জানি 1000 টাকা হয়ে যায়, রাইট? সো ওটা 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা নয়, আমার কাছে মনে হয় 10 লক্ষ টাকা হইলে হয়তো বা ডিপোজিটরদের জন্য আরো ভালো হতো। যাই হোক, বর্তমানে সেটি সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে বিল পাস করা হয়েছে, যেটিকে আমরা সাধুবাদ জানাই। যে যদি আপনার ব্যাংকে টাকা থাকে সেই টাকার এগেইনস্টে ব্যাংক কর্তৃপক্ষ ইন্স্যুরেন্স হিসাবে টাকা জমাতে থাকবে, সেখান থেকেই আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট সেফ থাকবে। এই টাকা কিন্তু আপনি দিচ্ছেন না, এই টাকা দিবে কে? ব্যাংক দিবে, ব্যাংক কর্তৃপক্ষ দিবে। ঠিক আছে, এই জিনিসটা ভুল ভাবা যাবে না যে আপনার টাকাই আপনাকে ফেরত দিবে, এই সুযোগটি এখানে নেই। আপনার টাকা বিজনেস করে সেখান থেকে প্রফিট করে ব্যাংকে নিয়মিত ওই ফান্ডে জমা করতে হবে। ওই ফান্ড পরবর্তীতে ইউজ হবে যদি যদি কখনো আপনার টাকা ফেরত দিতে ব্যাংক অপারগতা প্রকাশ করে, আদারওয়াইজ কোনো সমস্যা হবে না। ওকে, সো এটি আগে 1 লক্ষ টাকা ছিল, এখন 2 লক্ষ টাকা হলো। এবং এটিতে আরেকটি জিনিস হয়েছে, যেটি হলো যে আইনটি অনেক ক্লিয়ার করে ব্যাখ্যা করা হয়েছে, যাতে করে ব্যাংকগুলোর আর সুযোগ না থাকে এখানে টাকা কন্ট্রিবিউশন না করার। ব্যাংকগুলো যেন খুব সুন্দরভাবে ইজিলি এবং একদম ট্রান্সপারেন্ট ওয়েতে টাকা কন্ট্রিবিউট করে, সেজন্য এখানকার যে আইনটি আছে সেটি ট্রান্সপারেন্ট করা হয়েছে। সো এই দুটি জিনিস 5 ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারছি যে এখন 5 ব্যাংকে যে টাকা ফেরত দেওয়ার হার সেটি বাড়ছে। তো আমরা আশা করব যে আস্তে আস্তে 5 ব্যাংক একটি নিয়মিত ব্যাংকে পরিণত হবে। আমরা 5 ব্যাংকের কথা ভুলে যাব, আমরা মনে রাখবো সম্মিলিত ইসলামী ব্যাংকে, যেটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংক। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই লার্নিং হাব থেকে আপনারা এই পার্সোনাল ফাইন্যান্স গাইডের এই সার্ভিসটি নিয়ে আপনারা অনেক উপকৃত হতে পারবেন বলে আমি মনে করি। তো এই ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন,
আর সাথে থাকবেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীরের।